Mad, bad, and dangerous to know. That's how Lady Caroline Lamb described Lord Byron, ইংলিশ রোম্যান্টিক পিরিয়ডের সেই বিখ্যাত এবং সবথেকে বিতর্কিত কবি লর্ড বায়রনের লিরিক পোয়েম শি ওয়াকস ইন বিউটি আজ আমরা আলোচনা করতে চলেছি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। দেরি না করে শুরু করা যাক আজকের লেসন। First, a quick glance at the poet George Gordon Lord Byron, British romantic poet and satirist. He belonged to the second generation of English romantics and shared a great friendship with Shelley. তার জন্ম 22nd January 1788, তার মৃত্যু হচ্ছে 19th April 1824. He lived for only 36 years. Byron has been recognized as the first modern celebrity, famous for his dashing good looks and personal life as much as his poetic ability. অত্যন্ত সুদর্শন, অসংখ্য স্ক্যান্ডালাস অ্যাফেয়ার্স এবং সর্বোপরি অসাধারণ কাব্য প্রতিভা তাকে এতটাই জনপ্রিয় করে তুলেছিল যে তাকে ফার্স্ট মডার্ন সেলিব্রিটি এই বলে আখ্যায়িত করা হয়। লোকজনের তার প্রতি এই ক্রেজটাকে তার স্ত্রী বায়রোম্যানিয়া বলতেন। এবার এই ভদ্রলোক যে শুধুই পার্টি করতেন তা কিন্তু নয়, তার কালজয়ী কিছু বিখ্যাত রচনা হলো তার সেমি অটোবায়োগ্রাফিক্যাল লং নারেটিভ পোয়েম চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, হিজ স্যাটিরিক্যাল পোয়েম হিজ ম্যাগনাম ওপাস ডন জুয়ান এবং তার কিছু লিরিক্যাল পোয়েমস, যার মধ্যে শি ওয়াকস ইন বিউটি এই কবিতাটি আজ আমরা পড়তে চলেছি। সো নাও লেটস মুভ টু দ্য পোয়েম। কনটেক্সট অফ দ্য পোয়েম। এই কবিতার সাথে বেশ একটা ইন্টারেস্টিং স্টোরি জড়িয়ে আছে। বলা হয় অন জুন 11th 1814 বায়রন লেডি সিটওয়েল নামক একজন নোবেল লেডির আমন্ত্রণে একটি পার্টিতে যান এবং সেখানে গিয়ে তিনি অ্যানে বিয়াট্রিক্স উইলমট নামক তার একজন আত্মীয়া, হু ওয়াজ ম্যারিড টু হিজ কাজিন রবার্ট জন উইলমট, অ্যানেকে প্রথমবার সেখানে দেখেন। সেই সময় অ্যানে উইলমটের নিকট কেউ মারা গেছিলেন। সো শি ওয়াজ ইন মোর্নিং, উইচ মিনস দ্য লেডি ওয়াজ ওয়্যারিং আ ব্ল্যাক ড্রেস। এবার একজন ফেয়ার স্কিন সুন্দরী রমণী যদি একটি ব্ল্যাক ড্রেস পরেন, কি ডেডলি কম্বিনেশন হয় বুঝতেই পারছো। বায়রন তাকে দেখে মুগ্ধ হয়ে যান এবং এই ঘটনাটা কবির বন্ধু জেমস ওয়েডারবার্ন ওয়েবস্টার কনফার্ম করছেন। কবির সেই মুগ্ধতা, সেই ভালো লাগা থেকেই সৃষ্টি এই কবিতা শি ওয়াকস ইন বিউটি, যা অ্যানে উইলমটের বাহ্যিক ও অন্তরের সৌন্দর্য, her physical, her spiritual beauty as well as her intellectual beauty, তার বুদ্ধিমত্তা এবং as well as purity and innocence, তার পবিত্রতা, তার সারল্যের প্রতি এই কবিতাটি একটি ট্রিবিউট, কাইন্ড অফ প্রেজ, স্তুতি বলা যেতে পারে। এই কবিতাটি লেখা হচ্ছে, বলা হয় 11 জুনে দেখার পরে সেদিনই রাত্রে কিংবা তার পরের দিন সকালে কবি এই কবিতাটি লেখেন। সো ইট ওয়াজ পেন্ড ইন 1814। এটি পাবলিশ করা হচ্ছে তার বই হেব্রিউ সংস ইন 1815। Now let's move on to the text. Title of the poem is She Walks in Beauty. 4 simple words which are repeated in the first line as well. She is an unnamed woman. কে তার নাম বলা হচ্ছে না। So it creates an atmosphere of mystery. She walks in beauty মানে সুন্দরভাবে হেঁটে চলেন? না, তা কিন্তু নয়। It doesn't mean that the lady is walking beautifully or that she is simply beautiful. যে তিনি যে সুন্দরভাবে হেঁটে চলেন বা তিনি শুধুই দেখতে সুন্দর তা কিন্তু নয়। It means that she walks in beauty, সুন্দরের মাঝে হেঁটে চলেন। অর্থাৎ there is an aura of beauty that surrounds her. সৌন্দর্য তাকে ঘিরে তার চারদিকে আবর্তিত হচ্ছে। She embodies beauty herself. How is this beauty? Like the night of cloudless climes,
and starry skies. তার সৌন্দর্য, নির্মেঘ পরিবেশ, cloudless, মেঘবিহীন, climes, climate, অর্থাৎ মেঘবিহীন একটা আবহাওয়া, and starry skies, অর্থাৎ তারা ভরা আকাশের মতো. So this is a simile where the beauty of the lady is compared with night. এখানে এই নাইটের সাথে তার সৌন্দর্যের কম্প্যারিজনটা আমাদের কাছে বেশ সারপ্রাইজিং, কারণ ট্রেডিশনালি নারীর সৌন্দর্যকে সব সময় উজ্জ্বল, ব্রাইট কোনো কিছুর সাথেই তুলনা করা হয়েছে. Best example being Shakespeare's Shall I compare thee to a summer's day. তাহলে এখানে আমরা একটা ব্রেক ফ্রম ইউজুয়াল কনভেনশন দেখতে পাচ্ছি, তবে একেবারে নিকষ কালো রাতের সাথে কিন্তু তুলনা করা হয়নি. রাতের অন্ধকারে স্টারি স্কাইজ, অর্থাৎ তারার আলো মিশে যে দীপ্তি তৈরি হয়েছে, কবি তার সাথে এই নারীর সৌন্দর্যের তুলনা করেছেন. এই starry skies, stars are a traditional notion of beauty. চিরকাল ধরে নারীর সৌন্দর্যকে তারার সৌন্দর্যের সাথে একটা তুলনা করা হচ্ছে, তবে তারা এখানে এই নারীর সৌন্দর্যের পরিচায়ক শুধু না, it also hints at unreachability. দূর আকাশের তারা খুব ভালো লাগলেও যা অধরাই রয়ে যায়. Just in the case of we have seen Sydney's Astrophil and Stella. Now come to line 3. And all that's best of dark and bright. এবং এই অন্ধকার রাত আর তারায় ভরা আকাশ, এই কালো আর আলোর মধ্যে যা কিছু বেস্ট, যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু সব থেকে সেরা, meet in her aspect and her eyes, এসে মিশেছে তার মুখমণ্ডলে আর তার আঁখিতে. Now eyes are the windows of the soul. তার সুন্দর চোখ তার সুন্দর অন্তরেরও পরিচায়ক. Thus mellowed to that tender light, এই যে আলো ছায়ার এই নিখুঁত মিশ্রণে, মিটিং যাকে বলা হচ্ছে, সেটা একদম খুব সফটলি, খুব নরম ভাবে তৈরি করছে এক ভীষণ মৃদু আলোর, টেন্ডার লাইট, which heaven to gaudy day denies. আর এই নরম আলো স্বর্গ কখনো একটি রৌদ্রোজ্জ্বল দিনে দেয় না, দিতে রিফিউজ করে. gaudy means garish, excessively bright, showy, tacky, ভীষণ রকম ভাবে উজ্জ্বল, টু মাচ ব্রাইট. তো এই মোহময়ী নরম আলো সূর্যের তীব্র উজ্জ্বলতায় পাওয়া যায় না. এটা এই নারীর প্রতি স্বর্গের এক বিশেষ দান. তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্যান্জা. আমরা ফার্স্ট স্ট্যান্জায় তাহলে কি দেখতে পাচ্ছি? That the opposite characteristics of darkness and brightness mingle and create a wonderful harmony. Opposites meet in the woman to create a calm, soft image. তাহলে এক অসাধারণ সামঞ্জস্য, ব্যালেন্স তৈরি হচ্ছে দুই বিপরীত ধর্মী বস্তুর মিলনে. তারা জন্ম দিচ্ছে একটি অপরূপ সৌন্দর্যের. Come to stanza 2. One shade the more, one ray the less. যদি আর একটি শেডও বেশি হতো, তার মানে অন্ধকার যদি আর একটু বেশি গাঢ় হতো, one ray the less, আলোর একটি কিরণও যদি কম হতো, had half impaired the nameless grace, তাহলেই অর্ধেক নষ্ট হতো তার এই নামহীন সৌন্দর্য. Impair means spoil, and nameless, নামহীন. Nameless suggests that this beauty is impossible to put into words. At the same time, this grace, this beauty is very delicate and fragile.
এই আলো ছায়ার ব্যালেন্স যদি এতটুকু নড়চড় হয়, যদি অন্ধকারটি একটু বেশি হয়ে যায়, আলো একটু কম পড়ে, তাহলেই এই সৌন্দর্যের অর্ধেকটাই নষ্ট হয়ে যাবে। which waves in every raven trace, এই সৌন্দর্য তার ঢেউ খেলানো ঘন কালো কেশ রাশিতে প্রতিভাত হচ্ছে। Raven is a bird with shiny black feathers and tress means hair. So raven tress generally means dark hair or softly lightens over her face. এক নরম আভায় আলোকিত করে তোলে তার মুখ এই নামহীন সৌন্দর্য। তাহলে আলো আর ছায়ার নিখুঁত যুগলবন্দিতে তৈরি হচ্ছে এক অসাধারণ সৌন্দর্য, যা দেখতে পাওয়া যাচ্ছে তার প্রতিটি কেশ রাশিতে, তার মুখে। কিন্তু এই অসাধারণ সৌন্দর্যের কবি কোনো নাম দিতে পাচ্ছেন না। Where thoughts serenely sweet express, যেখানে, অর্থাৎ এখানে তার মুখের কথা বলা হচ্ছে, where here refers to her face. Where thoughts serenely sweet express, যেখানে প্রকাশ পায় তার শান্ত মধুর ভাবনাগুলি। Now note this line. This fifth line of the second stanza shows the transition, the shift from physical to inner beauty. Thoughts এর কথা বলা হচ্ছে। How pure, how dear their dwelling place. There here refers to the thoughts. তার মুখে ফুটে ওঠা আবেগ বুঝিয়ে দেয় কত পবিত্র, কত প্রিয়, কত অমূল্য। ডিয়ারের একটা মিনিং কিন্তু প্রেশিয়াস। তাহলে এই থটস এর যেটা ডুয়েলিং প্লেস, নাও দিস ইজ আ মেটাফর ওয়্যার দ্য ডুয়েলিং প্লেস বা বাসস্থান বলতে বোঝানো হয়েছে এই নারীর মন বা হৃদয়, যেখানে সব চিন্তা ভাবনা আবেগের জন্ম ও বাস। তার মুখের পবিত্র সৌন্দর্য বুঝিয়ে দেয় তার মনটিও কত সুন্দর ও পবিত্র। তাহলে এই কবিতায়, এই স্ট্যান্জা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এই নারীর একটা সৌন্দর্যের বর্ণনা করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে দ্যাট শি ইজ লাইক আ পোর্ট্রেট ইন chiaroscuro, where a perfect balance is struck between light and shadow, যেখানে আলো এবং ছায়ার একটা নিখুঁত পারফেক্ট ব্যালেন্সের মাধ্যমে তার একটি অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি হচ্ছে। এবং at the end of the stanza আমরা দেখতে পাচ্ছি her beauty is not just skin deep, এটা শুধুমাত্রই তার বাহ্যিক সৌন্দর্যের কথা বলা হচ্ছে না, her mind and spirit are equally beautiful and valued, তার অন্তরটিও সমান সুন্দর এবং অমূল্য। Stanza 3. And on that cheek and over that brow, অর্থাৎ তার গালের উপর এবং তার forehead, brow here refers to her forehead, কপালে, so soft, কত নরম কোমল, so calm, শান্ত, কত শান্ত, yet eloquent, অথচ expressive, অভিব্যক্তিপূর্ণ। অর্থাৎ নিজের গভীর ভাবনা বা আবেগগুলিকে সুন্দরভাবে প্রকাশ করার ক্ষমতা রাখে এই নারী। The smiles that win, তার হাসি যা ভুবন জয় করে নেয়। The tints that glow, তার গালের লালিমা, ব্লাশ, এগুলো সব তার দৈহিক সৌন্দর্যেরই বর্ণনা আসছে আবার। But tell of days in goodness spent, কিন্তু এই যে তার গালের সৌন্দর্য, তার কপালের দীপ্তি, এ সব কিছুই কিসের কথা বলে? শুধুমাত্র বলে যে তার দিনগুলি সৎ কাজে, ভালো কাজে অতিবাহিত হয়েছে। That she spends her days virtuously. তো এখানে আবার কবি শিফট করছেন from physical beauty
to the moral integrity of the lady. A mind at peace with all below. তার মন শান্ত, tranquil. All below here refers to everything underneath heavens, অর্থাৎ আকাশের নিচে সবকিছু। তাহলে পৃথিবীর কোনো কিছুর সাথেই তার কোনো বিরোধ নেই, বিবাদ নেই। চারপাশের কারো প্রতি, কিছুর প্রতি তার কোনো অভিযোগ নেই। তাই তার মন শান্ত, at peace with all. A heart whose love is innocent. তার হৃদয়ের ভালোবাসা নিষ্পাপ, পবিত্র। So her external beauty reflects the beauty of her heart, which is pure and full of love. তাহলে থার্ড স্ট্যান্সা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? The woman's inner thoughts are also as pure and graceful just as her appearance. তার অন্তরের ভাবনাগুলিও ততটাই পবিত্র এবং সুন্দর, ঠিক তার বাহ্যিক রূপটির মতো। Her beauty results from her good deeds, peace of mind and virtuous life. তার ভালো কাজ, তার মনের প্রশান্তি এবং তার সৎভাবে কাটানো দিনগুলোর জন্যই তার এই বাহ্যিক রূপটি, তার এই সৌন্দর্য। Highlighting the connection between moral goodness and physical beauty. তাহলে এর থেকেই যেন বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একজন মানুষের বাহ্যিক সৌন্দর্য কতখানি যুক্ত থাকে, কতখানি ডিপেন্ড করে তার অন্তরের সৌন্দর্যের উপর। এর সাথেই আমাদের এই পোয়েমের টেক্সটের এক্সপ্লানেশন এখানেই শেষ হচ্ছে। থিম অফ দ্য পোয়েম। ফার্স্ট ইজ বিউটি অ্যান্ড হারমোনি। আমরা কবিতায় যেটা দেখলাম, হিয়ার বিউটি অফ দ্যাট লেডি does not come from her striking physical features. শুধুমাত্র তার চোখ, কপাল, কেশ রাশি থেকেই যে তার সৌন্দর্যের জন্ম তা কিন্তু নয়। Here beauty arises from a balance between the opposing elements of light and shade. অর্থাৎ দুটি বিপরীতধর্মী উপাদান, এখানে অন্ধকার আর আলোর যে পারফেক্ট সাম্য, তা থেকে উদ্ভূত হচ্ছে সত্যিকারের সৌন্দর্য। So beauty is perfection achieved through harmony. Next is outer beauty and inner beauty, যেটা আমরা এক্ষুনি থার্ড স্ট্যান্সাতে দেখে এলাম যে তার বাহ্যিক সৌন্দর্য সেটা তার অন্তরের সৌন্দর্যের প্রতিফলন। Her appearance is a reflection, প্রতিফলন of her morality, তার নৈতিকতা। Inner serenity, তার নির্মলতা, অন্তরের যে নির্মলতা। Peace, প্রশান্তি, and innocence, তার নিষ্পাপ হৃদয়ের প্রতিফলন হচ্ছে তারই বাহ্যিক সৌন্দর্য। In other words, তার অন্তরটি সুন্দর বলেই তার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটাও কিন্তু সুন্দর। The last one, objectification versus admiration. এটা একটু কনফিউজিং লাগতে পারে, but it's very important. Many feminist critics have criticized this poem for its apparent objectification of the unnamed woman. সত্যি তো সারা কবিতায় এক নারীর সৌন্দর্যের বর্ণনা, তার চোখ, তার গাল, কপাল, তার চুলের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এরকম ভাবে একজন নারীর সৌন্দর্যের বর্ণনা আপত্তিজনক লাগতেই পারে। বাট ইজ ইট রিয়েলি ট্রু? সত্যি কি তাকে পুরোটাই অবজেক্টিফাই করা হচ্ছে? However, Byron breaks from tradition by acknowledging and admiring the qualities of her mind and heart. কিন্তু কবির কাছে নারী শুধুমাত্রই অবজেক্ট অফ হিজ ডিজায়ার নয়, কারণ বায়রন এই কবিতায় আমরা দেখতেই পাচ্ছি এই নারীর মন ও হৃদয়ের অস্তিত্বই যে শুধু তিনি স্বীকার করছেন তা নয়, তার কিন্তু প্রশংসাও করছেন।
কাজেই সেই তথাকথিত ব্লাজন পোয়েট্রির একজন নারীর সৌন্দর্যের আখ্যান, নারীর সৌন্দর্যের বর্ণনা ট্রেডিশন থেকে এটা কিন্তু একটু আলাদা বলেই মনে হচ্ছে। Still the debate remains whether it is totally an objectification or totally an admiration or a perfect blending of the two. Rest for you to decide. With this, we come to the discussion, the theme of the poem. That's an end of this discussion. Form and structure. The poem has an organized form. আমরা দেখতে পাচ্ছি টোটাল যে 18টা লাইনস আছে এই পোয়েমের, that is neatly arranged into 3 6-line stanzas or sestets. প্রতিটা স্ট্যান্জাতে দেখতে পাচ্ছি 6টা করে লাইন থাকছে এবং এই 6-line স্ট্যান্জাকে বলা হয় সেস্টেটস। এরকম 3টে সেস্টেট আছে। The rhyme scheme is regular and follows the pattern A B A B A B. দেখো প্রথম স্ট্যান্জার রাইম স্কিম হচ্ছে A B A B A B, সেকেন্ড স্ট্যান্জা হচ্ছে C D C D C D and থার্ড স্ট্যান্জা হচ্ছে E F E F E F. So আমরা দেখতেই পাচ্ছি the rhythm is also highly regular. Now the meter of the poem, it is written in iambic tetrameter. তার মানে কি? এর মানে হচ্ছে each line contain 4 sets of 2 beats. That means there are total 8 syllables. এই ফার্স্ট লাইনটাকেই ধরা যাক। She walks in beauty like the night. So total there are 8 syllables. এই syllable গুলোর মধ্যে the first one is unstressed and the second is stressed. So here she walks in beauty like the night and the unstressed is the first syllable. She in T the. So this is what we call an iambic tetrameter. Okay, so each line of this 18-line poem follows the same kind of pattern, iambic tetrameter. Next is, we come to a vital concluding point, that this consistent rhythm and meter emphasize balance and harmony in the perfect and faultless beauty of the woman. এই কবিতার মধ্যে নারীর যে নিখুঁত সৌন্দর্য যা ফুটে আসছে বিপরীতধর্মী দুটি উপাদানের সামঞ্জস্য থেকে, এবং যে অদ্ভুত নিখুঁত ব্যালেন্সড সৌন্দর্য এই কবিতার ব্যালেন্সড ফর্মটিও তার কনসিস্টেন্ট রিদম মিটার দিয়ে সেই নারীর নিখুঁত সৌন্দর্যেরই পরিচায়ক হয়ে উঠছে। এর সাথেই She Walks in Beauty, এই পোয়েমের টোটাল ডিসকাশন, লাইন বাই লাইন এক্সপ্লানেশন, থিম, ফর্ম অ্যান্ড স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করি কবিতাটি সবাই বুঝতে পেরেছ। If there is any doubt, kindly comment it and I will try to clear it. So for more videos like this, subscribe to this channel, and if you like this video, share it with your friends. Thank you.